হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে উপপাদ্য। আজকে অধ্যায় নাম্বার 22 পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আসছি। সব উপপাদ্য এক সিরিজে আমরা নিয়ে যাচ্ছি কন্টিনিউ। আজকে এখান থেকে মানে পেজ নাম্বার 284 থেকে আমরা পার্ট 1 ভিডিও করব, যেটাকে বলছে পিথাগোরাস থিওরেম। ওকে, দেখো কি বলেছে যে গত সপ্তাহে আমাদের স্কুলে একটি বিজ্ঞানের প্রদর্শনী হয়েছিল। ওকে, যেটাকে সায়েন্স এক্সিবিশনও বলা হয়। আমরা সারাদিন ধরে প্রদর্শনীর বিভিন্ন বিষয়ের বিভাগে ঘুরেছি। গণিতের প্রদর্শনীর ঘরে অনেক কিছু মজার অঙ্ক দেখেছি, তবে এদের মধ্যে দেশলাই কাঠি নিয়ে মজার খেলা বিষয়টি আমার খুব ভালো লেগেছে। প্রদর্শনীর এই বিষয়টিতে দেশলাই কাঠি বসিয়ে নানান ধরনের সামতলিক চিত্র তৈরি করে তার পরিসীমা বা ক্ষেত্রফল নির্ণয় করা বা নির্দিষ্ট ক্ষেত্রফলের সামতলিক চিত্র তৈরি করা হচ্ছিল। এরপর কি বলেছে দেখো, যেখানে এই যে দেখতে পাচ্ছ যে একটা করে কাঠি দেওয়া আছে, এখানে একটা কাঠি, এখানে একটা কাঠি, এখানে একটা কাঠি, এখানে একটা কাঠি, তাহলে এটা কী হয়ে গেল? বর্গক্ষেত্র সমান সমান এক বর্গ একক ধরা হয়েছে, মানে একটা ঘরকে এক বর্গ একক ধরেছে। এরপরে কি বলেছে দেখো, যেখানে অন্য একটি চার্টে দেশলাই কাঠের একটি মজার চিত্র দেখলাম, সেটি হলো, যে চিত্রটা দেখেছে সেটি হলো, দেখো যে কি করেছে, প্রথমে এই দেখো কাঠি দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করেছে। দেখো এই বরাবর একটা কি দেখতে পাচ্ছি আমরা? ত্রিভুজ, যেখানে এই কোণটা সমকোণী ত্রিভুজ, তার মানে এই কোণটা কত? 90 ডিগ্রি। আবার এই বাহুটার উপরে কি করেছে দেখো, শলাইয়ের কাঠিগুলো 1 2 3 4টা কাঠি দিয়েছে, এদিকে 1 2 3 4টা কাঠি, আবার এইদিকেও 1 2 3 4। তাহলে দেখো এটা কি একটা বর্গক্ষেত্র। আবার এই বাহুটার উপর কটা কাঠি দিয়েছে? 1 2 3 4 5টা করে, 1 2 3 4 5টা করে, এদিকেও গণ 5টা, তাহলে এটাও কি একটা বর্গক্ষেত্র। আবার নিচে যে বাহুটা থাকলো ত্রিভুজের, সেখানেও 1 2 3টে করে, 1 2 3, তাহলে এখানে দিয়েছে 3টা করে কাঠি, এখানে দিয়েছে 4টা করে, এখানে করে দিয়েছে 5টা, তাহলে প্রত্যেকটাই কি হয়েছে? বর্গক্ষেত্র। তো এবার বলেছে কি দেখো, যে চার্টে দেখছি একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজে 5টি কাঠি। দেখতে পাচ্ছ অতিভুজে কটি কাঠি আছে? 5টি। কেন কি? এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে আমার? অতিভুজ। অতিভুজে 1 2 3 4 5টি। আর লম্বে এটা কি আমার? লম্ব। তাহলে কটা কাঠি? 1 2 3 4টা কাঠি। ভূমিতে কটা কাঠি আছে দেখো, ভূমি বরাবর যাও 1 2 3, তাহলে এখানে কটি কাঠি? 3টি কাঠি আছে। ওকে, এরপরে দেখো কি বলেছে, যে আরও দেখছি অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু অতিভুজের 5টি কাঠি, তাহলে ক্ষেত্রফল তার মানে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? বাহু স্কোয়ার। তার মানে এই 5কে কী করব? স্কোয়ার করব, তার মানে হবে 25। ভূমি উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ভূমির উপর বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, তার ক্ষেত্রফলটা কি? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু স্কোয়ার, মানে এই বাহুটাকে স্কোয়ার করব। তাহলে এই বাহুটা বা এই বাহুটা একই, তাহলে এটা যদি 3 হয় তাহলে 3-এর স্কোয়ার মান বলতে কত? 9 বর্গ একক। সেমভাবে লম্ব বরাবর যদি এই বাহুটাকে আমি স্কোয়ার করি তাহলে এটা কত? 4টা কাঠি, মানে 4 4 16। ওকে, তো দেখছি এক্ষেত্রে দেখলাম যে 5-এর স্কোয়ার ইকুয়াল টু 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার। দেখো 4-এর স্কোয়ার মানে কত? 16, 3-এর স্কোয়ার মানে কত? 9। 16 আর 9 যোগ করলে কত? 25। দেখো এটাও 25, এটাও 25। কেন? কেন কি 5 5 25, 5-এর স্কোয়ার মানে 5 5 25, আর এটা যোগ করলে কত হচ্ছে আমার? 25। তাহলে দুটো কি সমান। এখানে বলতে যাচ্ছে যে এই বাহুটা এই দুটো বাহুর যোগফলের সমান, স্কোয়ারের সমান। তাহলে এখান থেকে ফর্মুলা আমরা কি জানি, যে অতিভুজ স্কোয়ার, যেহেতু 5কে আমরা কি লিখেছি? অতিভুজ, আর 3কে লিখেছি ভূমি, আর 4কে লিখেছি কি? লম্ব। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা প্রত্যেকের জানা আছে আমাদের, এটা পিথাগোরাসের উপপাদ্য বলেও আমরা জানি। সেটা থেকে এবার করছি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাই ইকুয়াল টু কী হবে? ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। মানে অ্যাকচুয়ালি এটাকে আমরা শর্ট ফর্মে এটা লিখি,
অনেক সময় এটাকেও আবার শর্ট করে দিই যে অতি স্কোয়ার ইকুয়াল টু ভূমি প্লাস লম্ব, কিন্তু অ্যাকচুয়াল এটা যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা হচ্ছে মেন বেসিক আমার। ওকে, এবার দেখো নেক্সট বলছে সমকোণী ত্রিভুজে অতিভুজ ভূমি লম্ব তিনটা আমরা জানি মধ্যে কি সম্পর্ক কোথা থেকে পেলাম। তো যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি একই সম্পর্ক সম্ভব? পিথাগোরাসের উপপাদ্য থেকে পেলাম কি বলেছে দেখো, যে পিথাগোরাসের উপপাদ্য যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। কি বলেছে, যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি সমান। আরেকবার বলছি, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে এটা, আর অপর দুই বাহু মানে অপর দুই বাহু বলে এই দুই বাহুর কথা বলেছে, ক্ষেত্রফলের সমষ্টি কি সমান। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বাহু, ভূমি লম্ব একটা বাহু, আর অতি ইকুয়াল টু দুটো বাহুর সমষ্টির বর্গের কি ক্ষেত্রফলের সমান। ওকে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট পেজ। এরপরে কি বলেছে লক্ষ্য করো, পেজ নাম্বার 285-এ বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য যাচাই করে। বলছে যে কোনো সমকোণী ত্রিভুজ। 1 নাম্বার, একটি রঙিন আর্ট পেপারে, দেখো একটা রঙিন আর্ট পেপার একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার ভূমির দৈর্ঘ্য কি দেওয়া আছে বি এবং উচ্চতা, এটাকে হাইট ধরা হয়, লম্ব যেটাকে আমরা বলি লম্ব আর উচ্চতা একই, সেটা কত ধরেছি এ। একক সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রটি কেটে নিলাম। আমরা কি করলাম, সেটাকে কেটে নিলাম। 1 নম্বর এটা বলেছে। 2 নম্বর দেখো বলছে অন্য একটি রঙিন আর্ট পেপারে আরেকটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে এ। দেখতে পাচ্ছ ভূমির দৈর্ঘ্য বলতে নিচেরটাকে বোঝায়, এবং উচ্চতা বা লম্ব এখানে কি দেখতে পাচ্ছি বি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রটি কেটে নিলাম, মানে এটাও আমরা কেটে নিলাম। 3 নম্বর অপশন দেখো কি বলেছে, বলছে ধরি ত্রিভুজ দুটির অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে দুটোরই অতিভুজ কি সি, এটার অতিভুজ সি। কেন কি সমকোণী ত্রিভুজের এই কোণটা সবসময় যেটা লম্ব, দেখো এটা 90 ডিগ্রি, এখানে লম্ব হয়ে আছে দাঁড়িয়ে কি এটা 90, এটা 90 হলো অতি। সবসময় মনে রাখবে 90 সামনে যে বাহুটা থাকবে সেটাই হবে অতি। যেমন এটা যদি 90 হয় তাহলে অতিকে কিভাবে বুঝবো কোনটা অতি, ঠিক সামনের বাহুটা। তো বলছে দুটোরই দৈর্ঘ্য কি সি একক, দেখতে পেলাম। এবার একটি সাদা আর্ট পেপার, দেখো একটা সাদা আর্ট পেপার নিয়েছে, পাশের চিত্রের মতো দুটি সমকোণী ত্রিভুজ আটকে, বলছে একটা আমি সাদা পেপারের মধ্যে দুটো সমকোণী, দেখো এই সমকোণী ত্রিভুজটাকে এইভাবে রেখেছে আর এই সমকোণীটি উল্লম্বভাবে রেখেছে, দুটি সমকোণী ত্রিভুজ আটকে এ বি সি ডি ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্র পেলাম। যখন আমি দুটো ত্রিভুজ রাখলাম তখন দেখছি যে একটা কি পেলাম আমরা, ট্রাপিজিয়াম। 4 নম্বর অপশন দেখো বলছে এ বি সি ডি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হাফ বা 1/2 ব্র্যাকেট এ প্লাস বি, তাহলে এ প্লাস কি বি ইন্টু আবার এ প্লাস বি এর কি বর্গ একক, তাহলে আবার এ বি সি ডি ট্রাপিজিয়ামের আকারের ক্ষেত্রফলটা কি হবে, এখানে কোন দেখো তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা কি কি, একটা হচ্ছে ত্রিভুজ অফ ডিএই, প্রথমে এই ত্রিভুজটা ক্ষেত্রফল প্লাস সিবিই ক্ষেত্রফল, সিবিই মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, প্লাস হচ্ছে ডিইসি মানে সাদা রঙের যে ত্রিভুজটা আছে, এখানে টোটাল তিনটা ত্রিভুজ আছে, তার ক্ষেত্রফল, তিনটার ক্ষেত্রফল সমান সমান ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। কেন তিনটা ত্রিভুজ নিয়ে একটা ট্রাপিজিয়ামের ভেতর আছে। ওকে, মানে তিনটে ত্রিভুজ একটা ট্রাপিজিয়ামের ভেতরেই আছে। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এটা কি করে পাবো, দেখো এটা এই লাইনটা কি করে পাবো, যে হাফ প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে এ প্লাস বি, উচ্চতাও হচ্ছে এ প্লাস বি। আবার কি করেছে হাফ, এবার দেখো এখানে লিখেছে যে এর সাথে এ গুণ করেছে,
তাহলে হাফের সাথে একবার এ নিয়েছে, তার সাথে বি গুণ করেছে, আবার হাফের সাথে এ বি গুণ করেছে, আবার হাফের সাথে একবার কি করেছে, সিসি গুণ করেছে। যেহেতু ডিইসি ডিইসি এই কোণটা এখানে কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওকে, কেন? এটা সমকোণী ত্রিভুজ বলে। ওকে, যে দেখো এটা আরেকবার বলছে যে তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান তো এটা, তাহলে এর জায়গায় এটাকে লিখেছে 1/2 এ প্লাস বি, আবার এ প্লাস বি। এবার এখানে কি করেছে, 1/2 সাথে একবার এ নিয়েছে, গুণ দিয়েছে, আবার 1/2 এর সাথে একবার বি রেখেছে। ওকে, আবার 1/2 সাথে আবার এ রেখেছে, আবার বি রেখেছে, আবার দুটো সঙ্গে সি রেখেছে, মানে অতিভুজটা রেখেছে। এই লাইনটা আরেকবার একটু আমি ক্লিয়ার করে দিই যে এটা সমান সমান এই লাইনটা কি করে এলো। দেখো এটা হচ্ছে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল লিখেছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে প্রথমটা ডিএইর দিকে তাকাও, ডিএই এটা যদি 90 হয়, এটা যদি সমকোণ হয় 90, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা হবে আমার এ, উচ্চতা কত হবে বি, তাহলে এ ইন্টু বি প্লাস, এবার এটার ক্ষেত্রে দেখো প্লাস নিয়ে আসছে, এটার ক্ষেত্রে ক্ষেত্রফলটা দেখো সিবি, সিবিই, তাহলে এটা 90, এটা 90 হলে এটা অতি, তাহলে ভূমি ইন্টু উচ্চতা মানে আবার এ ইন্টু বি, আবার এ ইন্টু বি প্লাস, এবার হোয়াইট ত্রিভুজটার দিকে তাকাই, প্লাস তো এখানে আছেই, এই প্লাস নিয়ে নিলাম, ডিইসি, ডিইসি যেহেতু এটা 90, তাহলে এই বাহুটা তো নেব না, কেন কি আমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কোনটা, ভূমি হচ্ছে আমার এখানে সি, উচ্চতাও হচ্ছে আমার সি, তার জন্য দুটো সি। ক্লিয়ার? এবার দেখো এবার কি করেছে যে প্রত্যেকের হাফটা কমন নিয়ে কেটেও দিয়েছে, তাহলে এখানে কি পড়ে থাকলো এ প্লাস বি দুবার আছে বলে হোল স্কয়ার করে দিল। যেহেতু হাফ প্রত্যেকটাতে হাফ কেটে নিয়েছে, তাহলে এ বি গুণ করলে এ বি, আবার এ বি, আবার দুটো সি গুণ করলে সি স্কোয়ার। এটাকে যদি হোল স্কয়ার সূত্রে ভেঙে দিই তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পাচ্ছি, আর এ বি যোগ করলে 2ab প্লাস সি স্কোয়ার। তাইলে এখান থেকে আমরা দেখো যে এখান থেকে কি পাচ্ছি 2ab, এই 2ab আমরা কাটতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কী পেলাম আমরা সি স্কোয়ার। ওকে, এর মানে কি যে পেলাম যে এ বলতে কি এখানে ভূমি, তার জন্য ভূমি স্কোয়ার, বি বলতে কি লম্ব, লম্ব স্কোয়ার, আর সি এখানে কাকে ইন্ডিকেট করছে প্রত্যেকটাতে দেখো এই ত্রিভুজটার সি কিন্তু অতি, এই ত্রিভুজটার সি কিন্তু অতি। ওকে, তাহলে এখানে কি সি স্কোয়ার। ওকে, তাহলে লম্ব ভূমি ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এবার দেখো যে হাতে কলমে পেলাম যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। যে কোনো ত্রিভুজ নাও না কেন অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব আর ভূমির দুটোর ক্ষেত্রফলের কী হবে সমান হবে। এবার খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য আমাদের, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যেটাকে আমরা বলবো পিথাগোরাসের উপপাদ্য। অনেক সময় এক্সামে এভাবে আসে যে পিথাগোরাসের প্রথম উপপাদ্য লেখো, তা প্রথম বলতে এটাকেই বোঝায় 49টাকে প্রথম বলে। তো 49 তো মনে রাখবো না, আমরা কোশ্চেনটা মনে রাখবো। ওকে, কোশ্চেনটা অনেক সময় তুলে দেয় যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এই কোশ্চেনটা একদম মুখস্থ করবে। ওকে, এটা কিন্তু আমার প্রিপারেশনের মধ্যে থাকবে এক্সাম বোর্ডে। দেখো তাহলে ত্রিভুজটা প্রথমে এঁকেছে এ বি সি, আর একটা মধ্যমা নিয়েছে এডি, যেটা বিসির উপর কি লম্ব। তাহলে প্রদত্ত বিষয়ে আমরা যখন লিখব যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি মানে বড় ত্রিভুজটার কথা বলছে, সমকোণী ত্রিভুজ যার এ কোণটা কিন্তু এখানে সমকোণ, বড় ত্রিভুজ তার মানে 90 ডিগ্রি। এটা প্রমাণ করতে হবে যে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে দেখো যে বিসি কি আমার অতি স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব প্লাস ভূমি, তার লম্ব কি এ বি হচ্ছে আমার লম্ব, এসি হচ্ছে আমার ভূমি। কেন 90 ডিগ্রি অপোজিট বাহু সবসময় অতি মনে রাখবে, তাহলে এটা লম্ব এটা ভূমি। অঙ্কনে দেখো কি লিখতে হবে যে সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি হচ্ছে লম্ব অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এটা জাস্ট 2-3 বার পড়লেই তোমরা পেরে যাবে। প্রমাণ সমকোণী ত্রিভুজ, বড় ত্রিভুজটা সবসময় নেব যে এবিসি এর অতিভুজ অবশ্যই বিসি হবে, কেন এটা 90 হলে এটা
অতি 90 হলে তার অপোজিট বাহুটাই হচ্ছে আমার অতি, যা এডিটা কি লম্ব। তাহলে দুটো সদৃশ ত্রিভুজ দেখে নিই, যে ত্রিভুজ অফ এ বিডি, এ বিডি, এবার এই ছোট ত্রিভুজটা নিচ্ছি, তার সাথে সিবিএ, সি বি এ, ছোটটার সাথে বড় ত্রিভুজ, এরকম আমরা অনেক থিওরিটিক্যাল প্রবলেম সলভ করেছি, যে এ বি ডির সাথে আমি বড় ত্রিভুজটা নেব সি বি এ, বা এটাকে এ বি সিও তোমরা লিখতে পারো। এটা কি বলবো, সদৃশ। সদৃশ হলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি জানতাম, যে দেখো যেহেতু এই ত্রিভুজটা এ বি বাই বিসি, দেখো এ বি বাই বিসি, তার মানে বড় ত্রিভুজটা নিয়েছে, এই ত্রিভুজটা থেকে এটা লিখেছে, তাহলে কি লিখেছে এ বি বাই বিসি, তাহলে বড় ত্রিভুজের এটা কি বিসিটা হচ্ছে অতি, তাহলে এখানে কি করেছে অতি, আমি লিখে দিচ্ছি পাশে অতি, আর আচ্ছা বিসিটা, আচ্ছা অতিটা নিচে লিখেছে বিসি এ বি, বড় ত্রিভুজের এ বি, তাহলে এটা কি লম্ব। ওকে, তাহলে এটা কি করেছে লম্ব বাই অতি করেছে, কোন ত্রিভুজ থেকে, সিবিএ, মানে সিবিএ থেকে। এবার এ বিডি থেকে তাকাই, এ বিডি, তো এটাকেও আমরা কি করতে হবে, লম্ব বাই অতি করব, দেখি লম্ব বাই অতি করে হচ্ছে কিনা। এর লম্ব কোনটা হবে, এটা 90, তার মানে এ বি কিন্তু নিচে আসবে, কেন, যেহেতু এটা 90 হলে এটা অতি হবে, অতি অবশ্যই নিচে আসবে। দেখো এবার লম্ব, লম্ব কি এখানে, লম্ব হচ্ছে আমার এডি না, কিন্তু বিডি হচ্ছে আমার লম্ব। ওকে, এইভাবে মনে রাখবো। তাহলে আরেকটা মনে রাখতে পারো, এখানে এ বি হলে এখানেও এ বি হবে, কেন এ বি গুণ করলে এ বি স্কোয়ার, আর এটা হচ্ছে বিসি ইন্টু বিডি, এটা 1 নাম্বার কন্ডিশন। সেমভাবে দেখো সিএডি, এবার সিএডি মানে এই ত্রিভুজটার সাথে বড় ত্রিভুজটা সি বি এ বা এ বি সি ত্রিভুজ বলতে পারো, সদৃশ। তাহলে এখানেও কন্ডিশনটা কি দেখি, এসি, এসি, এসি লিখেছে এসি বাই বিসি, তার মানে কি করেছে বিসি তো অতি, তাহলে এখানে নিচে অতি বসাতে হবে, আর উপরে এসি, এসি বলতে এটা ভূমি, কিন্তু এসিটা ভূমি, যদি এ বি লম্ব হয়ে থাকে তাহলে এসি আমার কিন্তু ভূমি বাই অতি হিসেবে দেখব। এবার সিএডি ত্রিভুজটা দিকে থাকে, সিএডি, এটা যদি 90 হয় তাহলে কিন্তু এটা অতি, তাহলে এসিটা অবশ্যই আমার নিচে আসবে। এবার ভূমিটা আমার উপরে যাবে, ভূমিকে এখানে ডিসিটা হচ্ছে এই ত্রিভুজের ভূমি, তাহলে ডিসি চলে যাবে উপরে। এবার মনে রাখবে এসি, এসি বলতে এসি স্কোয়ার, এটা বিসি ডট ডিসি, মানে বিসি আর ডিসিটা কি গুণ। ওকে, তাহলে 1 নং আর 2 নং যোগ করে পাই, এটা যদি আমরা যোগ করি তাহলে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার পাচ্ছি, আর এটাকে বিসি বিডি প্লাস বিসি ডিসি, তাহলে এখান থেকে দেখো বিসি বিসি আমি কমন যদি নিচ্ছি, তাহলে বিডি প্লাস কত পাচ্ছি ডিসি। ওকে, এবার বিসি বিডি প্লাস ডিসি, এই যে বি থেকে ডি আর ডি থেকে সি, আমি ডাইরেক্ট এটা কি লিখতে পারি, ডাইরেক্ট লিখতে পারি বিসি, একটা বিসি তো প্রথম থেকে ছিলই, এটা সেই বিসি, আর বিডি প্লাস ডিসি, বিডি প্লাস ডিসিকে আমি একবারে কি লিখতে পারি, টোটাল বাহুটার কথা বলেছে বিসি, তাহলে দুটো বিসি মানে বিসি স্কোয়ার, তাহলে কি পেলাম এ বি স্কোয়ার, দেখো এ বি স্কোয়ার আর এসি স্কোয়ার, মানে এটা লম্ব বাই ভূমি, লম্ব প্লাস ভূমি ইকুয়াল টু অতি পেলাম। তাহলে বিসি স্কোয়ার, এটাকে সাজিয়ে লিখবো যে বিসি স্কোয়ার মানে অতিটা আগে লিখবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা প্রমাণিত। ওকে, খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য, ক্লিয়ার। চলো নেক্সট। এরপরে দেখো পেজ নাম্বার 286-এ আজ থেকে অনেক পূর্বে প্রায় 800 বিসি মানে বর্ষর কথা বলেছে, যে একজন প্রাচীন ভারতীয় গণিতজ্ঞ বোধায়ন, দেখো বোধায়ন পিথাগোরাসের উপপাদ্যটিকে নিম্নরূপে বলেছিলেন। তিনি বলেছিলেন যে একটি আয়তাকার চিত্রের কর্ণের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উহার উভয় বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে আজ থেকে 800 খ্রিস্টাব্দ পূর্ব থেকেই এই পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু বলে গেছেন, কে, বোধায়ন বলে একজন ব্যক্তি। পরবর্তীতে দেখো পিথাগোরাস বলে একজন আসছেন, ওকে, যে এই জন্য এই উপপাদ্যটিকে কখনো কখনো বোধায়নের উপপাদ্য বলা হয়। এটা একটু মনে রাখবে, এটা ধরে শর্ট কোশ্চেন আসতে পারে, যে পিথাগোরাসের উপপাদ্যটিকে অনেক সময় কি বলা হয়, বোধায়নের উপপাদ্য বলেও আমরা জানব। ওকে, বলা হয়। আচ্ছা, তার সাথে আমি একটু ইংলিশ টার্মটাও বলে দিই, এটার ইংলিশ টার্মও দেওয়া আছে, দ্য ডায়াগোনাল অফ এ রেক্টাঙ্গল produces by itself the same area as
প্রডিউসড বাই ইটস বোথ সাইডস, মানে দুটো সাইডের কথা বলছে, লেন্থ অ্যান্ড ব্রেথ। ওকে, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এরপরে দেখো বলেছে পিথাগোরাসের উপপাদ্য বিপরীত কি সম্ভব? বলছে পিথাগোরাস যে উপপাদ্যটা দিয়েছে তার বিপরীত উপপাদ্য কি সম্ভব আছে? অর্থাৎ যে কোনো ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণ কি সমকোণ হবে যুক্তি দিয়ে প্রমাণ করি। দেখো এটাকে আমরা উপপাদ্য নম্বর 50 যেটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে দুটো উপপাদ্য আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এক্সাম বোর্ডের জন্য আমরা অবশ্যই প্রস্তুত রাখবো। এটাকে বলছে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত, যেটাকে কনভার্স উপপাদ্য বলা হয়। কনভার্স মানে বিপরীত। ওকে, এটা ঠিক উল্টোভাবে প্রমাণ করবো আমরা। তাহলে কীভাবে মনে রাখবো? পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য যদি বলে থাকে তাহলে এই উপপাদ্যটা আমরা লিখব। যদি এই কোশ্চেনটা দেওয়া না থাকে তাহলে অবশ্যই এই কোশ্চেনটা দেওয়া থাকবে, তার জন্য এই কোশ্চেনটা আমাদের মনে রাখতে হবে যে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। তাহলে দুটো কোশ্চেন কিন্তু একদম সিমিলার, একই রকম, তার জন্য কোশ্চেন দুটো কিন্তু ভালো মতো অবশ্যই পড়তে হবে। যদি বিপরীত লেখা থাকে তাহলে তো ইজিলি বুঝতে পারবে, যদি বিপরীত লেখা না থাকে এই কোশ্চেনটা দেওয়া থাকে তাহলে দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু তোমাকে এই লাইনটা দেখে বুঝতে হবে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। ওকে, তার জন্য কোশ্চেন দুটো ভালো মতো পড়তে হবে, মানে 49 নম্বর কোশ্চেন উপপাদ্য আর 50 নম্বর কোশ্চেনের উপপাদ্য। দেখো প্রদত্ত প্রথমে আমরা লিখব যে এখানে দেখো প্রথমে ত্রিভুজ দিয়েছে যে এ বি সি, আর একটা ত্রিভুজ নিয়েছে ডি ই এফ। তো প্রথমে লিখেছে এবিসি ত্রিভুজ, ত্রিভুজ অফ এবিসি এর এবি বাহুর উপর, এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এখানে যদি একটা বর্গক্ষেত্র আমরা এঁকে নিই, বলছে এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি, এই যে দেখো বি থেকে সি ও এসি, এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলে কি সমষ্টি হবে? কেন সমষ্টি হবে? কেন কি এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা কি অতি, আর লম্ব বাই ভূমির যোগফল হবে, তার জন্য সমষ্টি। তাহলে কি হচ্ছে আমার এবি, এখানে কিন্তু এবিটা অতি, কেন? কেন কি এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি ঠিক সামনের বাহু অতি থাকবে, তাহলে এটা হবে অতি স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটো যোগফল, মানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে প্রদত্ত বিষয়। চলো এবার প্রমাণ করতে হবে যে এসিবি কোনটা, এসিবি মানে এটা এক সমকোণ, মানে 90 ডিগ্রি হলেই তো এটা সমকোণী ত্রিভুজ হবে, সেটাই আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কন কি করব, যে সিবি এর সমান করে, দেখো সি থেকে বি এর সমান করে আমরা কি করব, এফ থেকে ই সরলরেখাংশ অঙ্কন করলাম, এটাকে জাস্ট দেখে দেখে কপি করব। এফ ই বাহুর উপর, এফ ই বাহুর উপর এফ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম, মানে একটা লম্ব অঙ্কন করব। সেই লম্ব থেকে সি এ, দেখো সি এ এই মাপে, এই মাপ নিয়ে সি এর বাহুর সমান করে, মানে এটা সমান করে আমি কি কাটবো, এফ থেকে ডি কাটবো, আবার ডি ও ই, পরবর্তী ডি ও ই যোগ করলাম। নেক্সট দেখো কি বলেছে প্রমাণ, যেটা ছিল যে এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি প্লাস এসি, যেটা প্রদত্ত বিষয় লিখে দিয়েছে, আমরা প্রদত্ত একবার লিখেছি। এবার কি করব, এই বিসি বাহুর জায়গায় আমি কি লিখব, এফি লিখতে পারি, কেন কি এই বাহুটা তো সমান করে নিয়েছি, তাই না? তাহলে এই বাহুটা সমান, আর এসির জায়গায় আমি কি বসাতে পারি, ডিএফ, কেন এখানে লিখেই দিয়েছে যে বিসি ইকুয়াল টু ইএফ, অঙ্কানুসারে এসি ইকুয়াল টু ডিএফ। তাইলে ইএফ, দেখো ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার, তাহলে এটা কি লম্ব বাই ভূমি, কেন এটা যদি 90 ডিগ্রি হয়, লম্ব বাই ভূমি স্কোয়ার মানে কি সবসময় কি হবে, অতিভুজ স্কোয়ার, মানে ডিই হবে, তার জন্য ডিই কি করেছে, স্কোয়ার করেছে। কেন? কেন কি ডিএফ ইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 90 ডিগ্রি, তার মানে এটা হবে এদের দুজনের যোগফলটা। তাহলে কি পেলাম, এবি, দেখো দুটোই স্কোয়ার আছে, তাহলে আমি এই বর্গ যদি তুলে দিই তাহলে আমি এবি ইকুয়াল টু কী পাবো, ডিই পাবো। ওকে, এবার দেখো নেক্সট, যে এখন ত্রিভুজ এবিসি, মানে প্রথম ত্রিভুজটা এবিসি, আর ত্রিভুজ ডিইএফ
টি। এখানে কি দেখলাম যে এ বি ইকুয়াল ডি সমান করলাম, আর প্রথম থেকে বি সি ই এফ তো এটা সমানই ছিল, এসির সাথে ডিএফ সমান ছিল। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ অফ এবিসি মানে বড় ত্রিভুজটা, সরি এবিসি ত্রিভুজটা আর ডিইএফ ত্রিভুজটা কি হবে, সর্বসম। ওকে, এটা সর্বসম বলে কোন শর্তানুসারে, তিনটা সাইডই সমান, এই সাইডটার সাথে এই সাইডটা সমান, এই সাইডের সাথে এই সাইড সমান, এই সাইডের সাথে এই সাইড সমান, মানে তিনটা বাহুকে ইংলিশে এস 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 লিখে। ওকে, মানে বাহু ইন্টু বাহু ইন্টু বাহু শর্তানুসারে। তাহলে এ সিবি এ সিবি আর ডিএফই সেটা কি সমকোণ হবে, এ সিবি আর ডিএফই এক সমকোণ, কারণ দুটোই 90 ডিগ্রি। যেখানে ডিএফ কার উপরে লম্ব, এই যে দেখো ডিএফটা কার উপরে লম্ব, ইএফ এর উপর লম্ব, তাহলে এসিবি কত, এসিবি সমান সমান এক সমকোণ, প্রমাণিত। ওকে, খুবই ইজি, জাস্ট কয়েকবার তোমাদের পড়তে হবে। ক্লিয়ার? চলো নেক্সট। এরপরে দেখো পেজ নাম্বার 287 কি বলেছে, যে বুঝেছি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে সহজেই কোনো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কিনা বুঝতে পারবো। যেমন যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে ধরুন 5 সেমি, 12 সেমি, 13 সেমি, সেই ত্রিভুজটি ড্যাশ ত্রিভুজ হবে, মানে কি সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ হবে। যেহেতু এই যে বড় যে বাহুটা আছে সেটা কি আমার অতি, সেটা স্কোয়ার ইকুয়াল টু বাকি যে দুটো বাহু আছে সেটা দুটো যোগফলের বর্গের যোগফলের সমষ্টি। তাহলে এখানে হচ্ছে 25 আর 12কে স্কোয়ার করলে 144, তাহলে কত দাঁড়াচ্ছে এটা, 5 আর 4 9 আর 4 2 6, মানে 169। তাহলে 13 স্কোয়ার করলে এটাও কি হয় 169, তাহলে দুটোই সমান। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত, 13 সেমি। ওকে, তাহলে সেই ত্রিভুজটি কী হবে, সমকোণী ত্রিভুজ হবে। অপশন 2তে দেখো কি বলেছে, যে কিন্তু কোনো সমকোণী ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য কেমন হতে পারে তা কি কোনো সূত্র পাওয়া যায়। যেহেতু এখানে দিয়েছে দেখো যে এম স্কোয়ার মাইনাস স্কোয়ার এন স্কোয়ার তার বর্গের স্কোয়ার প্লাস 2mn তার হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে কি বলতে যাচ্ছে দেখো, যে অতএব যদি কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এম স্কোয়ার মাইনাস স্কোয়ার একক হয়, আর একটা বাহুর দৈর্ঘ্য যদি 2mn একক হয়, আরেকটা বাহু যেটা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হয় একক হয়, তবে সেটি সমকোণী ত্রিভুজ হবে এবং তার অতিভুজের দৈর্ঘ্য হবে এটা। এদের মধ্যে সবচেয়ে বড় কি, এটা পজিটিভটা, নেগেটিভ তো কম, সবচেয়ে বড় বাহুটা হবে আমার অতিভুজ, যেখানে এনের চাইতে এম সবসময় কী হবে, বড় হবে। দেখো এনের চাইতে এমটা এখানেও বড়, আবার এই ক্ষেত্রেও বড়। বলছে এটা নিয়ে প্রয়োগ 1 এম ও এন এর বিভিন্ন উপযুক্ত মান ধরে দুটি সমকোণী ত্রিভুজ বাহুগুলির দৈর্ঘ্য লিখি। সে তোমরা নিজেরা এটা করতে পারো। চলো প্রয়োগ 2টা আমি দেখিয়ে দিই, যে আমাদের বাগানে একটি 25 মিটার লম্বা মই পাঁচিলে হেলান দিয়ে এমনভাবে রাখা আছে যে মইটি ভূমি থেকে 24 মিটার উঁচুতে, দেখো ভূমি থেকে কত মিটার উঁচু, 24 মিটার, দেখতে পাচ্ছ হাইটটা। আর মইকে সবসময় আমরা কীভাবে রাখবো, ত্রিকোণমিতি আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সে এই চ্যাপ্টারটা করেছিলাম, এরকম চ্যাপ্টার, যে আমরা সবসময় কি অতিভুজ বরাবর রাখবো, মই তো সোজাভাবে রাখি না, একটু কাত করে রাখি, তো সেটাকেই আমার অতিভুজ। তো বলছে মইয়ের পাদদেশটি পাঁচিল থেকে কত দূরে আছে, মানে পাদদেশটা এটা যদি মই হয় তাহলে এর পাদদেশ থেকে এদের ডিস্টেন্সটা চেয়েছে। ওকে, তাহলে এসি হচ্ছে মইয়ের দৈর্ঘ্য, এসি হচ্ছে মইয়ের দৈর্ঘ্য যেটা 25 মিটার, এবি হচ্ছে লম্ব। এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র থেকে পাই যে এটা সবসময় আমার কত 90 ডিগ্রি হবে, তাই তো, যেহেতু লম্ব আকারে আছে। তাহলে আমরা এটা প্লাস এটা মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু কী পাবো, লিখবো এসি স্কোয়ার, মানে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই ফর্মুলাটা দিয়ে। তাহলে এবির ভ্যালু বসিয়ে দেবো 24, বিসির ভ্যালু বের করতে বলেছে, আর এসির ভ্যালু দেওয়া আছে 25 স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু কত, 25 স্কোয়ার, আর 24টা এই পাশে আসলে মাইনাস। তাহলে দেখো এটা কীভাবে সলভ করবো, যেহেতু এটারও স্কোয়ার এটারও স্কোয়ার, তাহলে
এটার সাথে একবার যদি প্লাস করি 25 প্লাস 24, আর একটা হচ্ছে 25 মাইনাস 24, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙতে পারি। তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে 1, তার মানে এদের যোগফলটাই হচ্ছে 5 আর 4 9, 2 4, মানে কত 49। এটা 49। 49 এর বর্গ করতে গেলে আবার কি সেখান থেকে কী বেরোবে 7, কেন দুটো 7 মিলিয়ে তো 49 হয়, তাই তো? তাহলে মই এর পাদদেশটি পাঁচিল থেকে কত মিটার দূরে আছে? 7 মিটার দূরে আছে। ওকে, চলো নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখো। প্রয়োগ নাম্বার 3 কি বলেছে, কোনো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 16 সেমি হলে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে পাশে উত্তর সংকেত বলে দিয়েছে যে এটা একটা রম্বস যার এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেমি। ওকে, যে এখানে দেওয়া আছে যে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, এই টোটালটা হচ্ছে 12 সেমি, আর এটা কর্ণ দেওয়া আছে সেটা কত 16 সেমি। তাহলে এটা যদি 8 হয় তাহলে এটা 8 হবে, আর এটা যদি 6 হয় তাহলে এটা 6 হবে, 6 6 যোগ করলে 12 কর্ণ দুটো। আর বলছে যে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো প্রথমে লিখবো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কী করে সমকোণের সমদ্বিখণ্ডিত করে, মানে এর প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে 90 ডিগ্রি করে। তাহলে ও এ যদি বের করি, ও থেকে এর দূরত্ব, তাহলে আমরা কি লিখব যে ও থেকে এ, যেমন এখানে এসি, এখানে যদি আমরা লিখি যে এসি সমান সমান কিন্তু আমাদের 12 সেমি। ওকে, এটা কিন্তু কর্ণ, এবং আরেকটা কর্ণ সেটা হচ্ছে বিডি, সেটা সমান সমান কত দেওয়া আছে 16 সেমি। এবার আমরা ও এ যদি লিখি যে ও এ মানে অর্ধেক বের করব। দেখো ও থেকে এ কতটুকু, এইটুকু, আর টোটালটা কত এসি। তাহলে এই এসিকে আমরা কি করব 2 দিয়ে ডিভাইড করব। এসির ভ্যালু কত 12, নিচে 2 কাটলে কত পাবো 6 সেমি। ওকে, সেমভাবে দেখো করেছে, তাহলে এটা 6 সেমি হলো। এবার সেমভাবে ওবি বের করব। তো সুতরাং ওবি, তাহলে ওবিটাকে কি লেখা যায় দেখো, এই ওবিটা, এই ওবি সেটা কোনটা বিডির অর্ধেক, তাহলে এখানে বসাবো যে বিডি এর অর্ধেক হচ্ছে ওবি। বিডির ভ্যালু আছে 16, নিচে 2 কাটলে আমার 8 সেমি। ওকে, এরপরে দেখো তাহলে আমরা বের করলাম ওবি হচ্ছে 8 সেমি। তাহলে এ ও বি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারি যে এ ও বি হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। ওকে, দেখো এ ও বি মানে এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা কিন্তু সমকোণ, মনে রাখবে এটা 90 ডিগ্রি। তো বলছে পিথাগোরাসের সূত্র থেকে পাই, তাহলে আমরা লিখব যে পিথাগোরাসের তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি বলতে পারি যে এটা যদি 90 হয় তাহলে এটা কি অতি হবে, তার মানে এবি স্কোয়ার, দেখো এটা যদি 90 হয় তাহলে এটা কি অতি স্কোয়ার আর লম্ব প্লাস ভূমি, তার মানে এও প্লাস ওবি, ও এ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। দেখো এটাই আছে আই থিঙ্ক, ও এ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। ওকে, এবার এখানে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই আমরা, ও এর ভ্যালু একটু আগেই বের করলাম, সেটা কত 6 তার স্কোয়ার, আর এটার ভ্যালু কত 8, 8-এর স্কোয়ার। তাহলে এ বি যখন লিখবো তখন এটা বর্গটা বর্গমূল হয়ে যাবে। ওকে, 6 6 36 আর এটা 64, এটাকে যদি যোগ করি 6 আর 4 10 0 হাতের 1, তাহলে 6 আর 4 কত হবে 10, মানে 100। তাহলে এ বির ভ্যালু কত 100 থেকে আমি 100কে লিখতে পারি 10 গুণন 10, এখান থেকে আমার কি বের হবে
বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেটা এখান থেকে একটা বেরোয়, তাহলে 10 সেমি। তাহলে 10 সেমি আমি দেখো এটা পেয়ে গেলাম 10 সেমি। আর আমাকে কি বলেছে যে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমি লিখবো যে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তাহলে সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এবি সমান সমান 10 সেমি। চলো নেক্সট। এরপরে দেখো 4 দাগেরটা কি বলেছে, প্রয়োগ নাম্বার 4 বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু সমান থাকে সেটাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ ABC অঙ্কন করেছি, এ বি সি, যার বি কোণটা হচ্ছে সমকোণ, মানে এই কোণটা সমকোণ মানে 90 ডিগ্রি। কোণ বিএসি কে সমদ্বিখণ্ডক করেছে। দেখো এর সমদ্বিখণ্ডক অঙ্কন করেছি যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে সিডি স্কোয়ার মানে এই বাহুটা ডবল 2BD স্কোয়ার মানে এই বাহুটাও ডবল হয়ে যাবে, কিন্তু তার সাথে 2 গুণ হবে। প্রদত্ত যে ABC সমদ্বিবাহু ত্রিভুজের বি কোণটা সমকোণ, যা যা দেওয়া ছিল সেটা দেখে দেখে জাস্ট এটা লিখব। প্রমাণ করতে হবে যে এটাই লিখব দেখে দেখে। এবার অঙ্কন ডি বিন্দু থেকে এসির উপর ডিই লম্ব অঙ্কন করলাম, যা এসিকে ই বিন্দুতে ছেদ করে। ওকে, এসিকে ই বিন্দুতে ছেদ করলো। প্রমাণ যে ABC সমকোণী ত্রিভুজ, ABC সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা বলে দিয়েছিল কন্ডিশনে, যেখানে এসি বিটা যদি সমদ্বিবাহু হয় আর বি কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে 45 করে। কেন কি একটা যদি 90 হয় বাকি দুটো 45, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 দেখাতে হবে। ডিইসি সমকোণী ত্রিভুজে ডিসিই এটাও 45, কারণ এসিবিটা যে এসিবি সেটা 45, তাই বলে এখানেও সিটাও 45। আবার ত্রিভুজ ডিইসি মানে কোণ ডিইসি যেহেতু এটা লম্ব, তাহলে এটা কিন্তু আবার 90। সুতরাং ইডিসি কত হবে 45। যেহেতু ত্রিভুজ ডিইসিতে ডিই আর ইসিটা সমান, ডি থেকে ই আর ই থেকে সি এটাও কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে দুটো বাহু সমান। দুটো কোণ সমান হলে দুটো কি হবে, বাহু সমান হবে। ত্রিভুজ এবিডি মানে এই ত্রিভুজটা সমান সমান ত্রিভুজ এইডি এই ত্রিভুজ কি সমান, প্রত্যেকে এক সমকোণ। তাহলে এবং এডি উহাদের সাধারণ বাহু, এ থেকে ডি এটা কি উহাদের সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এইডি এটা কি সমান না সর্বসম, কি হিসেবে, দুটো কোণ। দেখো দুটো কোণ আর একটা সাইড হিসেবে, আমরা একটা সাইডও দেখিয়েছি। ওকে, যে একটা সাইড দেখিয়েছি ডিইসি। এবার সুতরাং যে বিডি আর ডি, এটা দেখো বিডি আর ডিই এই দুটো কিন্তু সমান, কেন সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, অনুরূপ বাহু বলে এই দুটো কি সমান হবে। এরপরে কি বলেছে দেখো, যে ডিইসি সমকোণী ত্রিভুজে, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ডিসি স্কোয়ার ইকুয়াল টু এই দুটো যোগফল, মানে ইসি প্লাস ইডি বা ডিই প্লাস সিও লেখা যায়। তাহলে যেহেতু দুটো এটা আর এটা সমান,
তাহলে আমরা কি করব দেখো সিইডি যেহেতু সমান, এর আগেও দেখেছি, তাহলে এই সিই জায়গায় আমরা ডিই কনভার্ট করে দেবো, তাহলে দুটো ডিই মানে 2d স্কোয়ার। এবার ডিই যেহেতু ডিই আর বিডি সমান, এখানে দেখেছিলাম যে ডিই আর বিডিটা কি আমার সমান, তাহলে ডিইর জায়গায় আমি আবার কি লিখে দেবো, বিডি লিখে দেবো। তাহলে প্রমাণ হয়ে গেল যে ডিসি স্কোয়ার ইকুয়াল টু মানে ডিসি মানে এই বাহুটা স্কোয়ার ইকুয়াল টু 2 অফ বিডি স্কোয়ার। তাহলে এটা কি হয়ে গেল আমার প্রমাণিত। ওকে, চলো নেক্সট পেজ। এরপরে দেখো প্রয়োগ নাম্বার 5, পেজ নাম্বার 288, বলেছে যে ত্রিভুজ এবিসি এর এডিটা বিসির উপর লম্ব হলে প্রমাণ করি যে এবি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার আর এসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার। এটা তোমরা নিজেরাই করবে। এবার দেখো আমরা 6এরটা দেখব একটু। ওকে, কি বলেছে যে ত্রিভুজ এবিসি এর এ কোণটা হচ্ছে সমকোণ, মানে এটা 90 ডিগ্রি। বিপি দেখতে পাচ্ছ, বিপি সি কিউ মধ্যমা দুটি, সি থেকে কিউ মধ্যমা দুটি হলে প্রমাণ করি যে 5 বিসি স্কোয়ার মানে 5 বিসি স্কোয়ার ইকুয়াল টু 4 বিপি প্লাস তার সাথে সি কিউ মানে মধ্যমা বর্গের সমষ্টি। ওকে, তার 4 গুণ হচ্ছে বিসি স্কোয়ারটা। তাহলে প্রদত্ত প্রথমে কি লিখব যে ত্রিভুজ এবিসি এর যেখানে এ কোণটা সমকোণ আর বিপি আর সি কিউ মধ্যমা। ওকে, প্রমাণ করতে হবে যে যেটা দেওয়া আছে সেটা লিখব। এরপরে প্রমাণ যে ত্রিভুজ এবিসি এর এ কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এ কোণটা যদি সমকোণ হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে কি বিসি স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটো বাহু যোগফল মানে এবি আর এসি যোগফল স্কোয়ার হবে। বিসির জায়গায় আমরা কি লিখতে পারি দেখো, বিসির জায়গায় আমরা লিখতে পারি যে 2 অফ, দেখো বিসি এর জায়গায় আমরা লিখতে পারি যে এ কিউ, এই যে দেখো এ থেকে কিউ এটা 2 অফ এ কিউ তার স্কোয়ার প্লাস এ বি, এ থেকে বি, আচ্ছা এটা বিসি আছে, এই যে এটা এ বি, অ্যাকচুয়ালি এ বি এই দূরত্বটাকে আমি কি করতে পারি, এটাকে ডবল গুণ করতে পারি, যে 2 অফ এ কিউ লিখতে পারি। আবার এ সিটার দিকে তাকাও, এ সিটাকে আমি কি লিখতে পারি 2 অফ এপি লিখতে পারি, কেন কি এটাই ডবল এটা, যেহেতু এটা মধ্যবিন্দু মানে দুই ভাগে বিভক্ত করেছে আর এর মধ্যবিন্দু কিউ তাহলে দুই ভাগে বিভক্ত করেছে, তাহলে এটা আমরা লিখতে পারি যে পি ও কিউ যথাক্রমে এসি ওর কি মধ্যবিন্দু। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু কী পেলাম, এখান থেকে 2 বের করো 4, তার সাথে এ কিউ স্কোয়ারটা ব্র্যাকেটে এখানে 4 আসবে, সেটা 4টা কমন চলে গেছে, তাহলে কি থাকলো এপি স্কোয়ার হিসেবে থাকলো। ওকে, আচ্ছা এরপর দেখো এটা 1 নাম্বার, যে আবার বিএপি ঠিক এই ত্রিভুজটা আর সি এ কিউ ত্রিভুজটা সি এ কিউ। ওকে, এবার পরেরটুকু বলো কি বলেছে দেখো, যে বিএপি আর একটা সি এ কিউ এরা দুজনকে পরস্পর সমকোণী ত্রিভুজ। তাহলে এটা থেকে বিএপি থেকে যদি আমরা দেখি বিএপি, তাহলে এটা কি এখানে এটা যদি 90 হয়ে থাকে তাহলে এখানে দেখো বিপিটা, আচ্ছা এটা 90, তাহলে বিপিটা এখানে কি অতি। ওকে, তাহলে এটার এটা কি যোগফল মানে এপি যোগ, আচ্ছা বিপি স্কোয়ার মানে বিপি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। ঠিক আছে, আর এটা প্রথমটা থেকে এটা, এবার এখানে কি লিখেছে যে এবি জায়গায় আবার আমরা 2 অফ এ কিউ লিখতে পারি। ওকে, আর সঙ্গে এপি স্কোয়ার তো আছে। এরপর দেখো কি বলেছে, এটাকে যদি আমরা ভেঙে দিই 2কে, তাহলে সেখান থেকে 4 পাবো, সঙ্গে এ কিউ স্কোয়ার পাবো প্লাস এপি স্কোয়ার। একই রকমভাবে এটার ক্ষেত্রে আমরা যে দেখি সি এ কিউ সমকোণী ত্রিভুজ থেকে যে সি এ কিউ, তাহলে এখানে এই কোণটা সমকোণ, তাহলে সি কিউটা কি আমার অতিভুজ, আর বাকি যে বাহুটা আছে মানে এসি সেটার স্কোয়ার প্লাস এ কিউ এর স্কোয়ার
এবার দেখো এসি জায়গায় আমরা কি করতে পারি, এই যে এসি জায়গায় সেখানে কি লিখেছে 2 অফ এপি, কেন কি এই বাহুটা সমান, তাহলে আমি সেখানে 2 বসিয়ে দেবো আর সঙ্গে এ কিউ থাকবে, এটাকে ভাঙলে 4 পাবো, সঙ্গে এপি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। এবার এই দুটোকে যদি আমরা যোগ করি, এই যে বিপি স্কোয়ার আর সি কিউ স্কোয়ার যোগ করলাম, তাহলে এটাও যোগ হবে 4 এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার তো আছেই, তার সাথে যোগ হবে 4 এপি স্কোয়ার, তার সাথে এ কিউ স্কোয়ার। তাহলে দেখো এ কিউ স্কোয়ার 4টা, এখানে একটা, তাহলে কত হলো 5টা, এখানে 4টা এখানে একটা, তাহলে 5টা, 5 যদি কমন নিয়ে নিচ্ছি তাহলে এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, এটা 2 নম্বর কন্ডিশন। এবার এক হইতে পাই, এক কথায় ছেড়েছিলাম আমরা এই জায়গাটায় বিসি স্কোয়ার, আর এখন পেলাম কি, এই যে দেখো বিপি প্লাস সি কিউ, বিপি প্লাস সি কিউ, তাহলে এখানে কি করেছে দেখো যে এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার এটা আছে, ওকে। আর 1 নম্বর কন্ডিশন কি ছিল, যে 4 এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, তাহলে এই যে দেখো এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, এখানে কি করেছে একটা এই বিসি জায়গায়, আচ্ছা দেখো এখানে 1 নং হইতে কি করেছে, এখানে 5 দিয়ে গুণ করেছে, দেখো এই লাইনটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কি পাবো 5 ইন্টু বিসি স্কোয়ার, আর এটাকে 5 দিয়ে গুণ করলে 5, আগে প্রথমেই ছিল 4, এটা থাকলো। এবার কি করেছে দেখো এখানে 4টা এখানে নিয়েছে, 5টা ঠিক এর পরে লিখেছে, সঙ্গে এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। এবার এই 5 এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ারের জায়গায় আমি এই টোটালটা জায়গায় আমি কি লিখতে পারি বিপি স্কোয়ার, তাই তো 4টাকে রেখেছে আর সঙ্গে কি লিখেছে বিপি স্কোয়ার, শুধু বিপি স্কোয়ার না তার সাথে সি কিউ স্কোয়ার, তাহলে প্রমাণ হয়ে গেল যে 5 বিসি স্কোয়ার ইকুয়াল টু 4 বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার, প্রমাণিত। চলো নেক্সট 7 নম্বর প্রয়োগ দেখো কি বলেছে, যে ত্রিভুজ অফ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপর লম্ব এডি অঙ্কন করেছে, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এডি স্কোয়ার এ বাহুটা ইকুয়াল টু বিডি ইন্টু সিডি, বিডি ইন্টু সিডি সমান হবে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে প্রদত্ত ত্রিভুজ এবিসি এডি যা ছিল সেটা দেখে লিখলাম, প্রমাণও দেখে লিখলাম, যে প্রমাণটা কি বিএসি 90 ডিগ্রির প্রমাণ করতে হবে, তাহলে বিএসি এই কোণটা 90 ডিগ্রি। প্রমাণ যে এডিবি একটি সমকোণী ত্রিভুজ যার, যেহেতু এটা লম্ব টেনেছি তাহলে এই কোণটা কি 90 ডিগ্রি, এডিবি 90 ডিগ্রি হতে হবে। এটা যদি 90 হয় তাহলে আমরা লিখতে পারি এবি স্কোয়ার আর এই দুটো যোগফল মানে এডি প্লাস বিডির যোগফল পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, আবার এডিসির ক্ষেত্রে এটা 90, তার মানে এসি স্কোয়ার মানে অতি হয়ে যাবে এসি, আর বাকি দুটো যোগফল মানে এডি বাই ডিসি বা সিডি, এটাও পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। এবার 1 আর 2 যদি যোগ করি তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই সবও যোগ হবে। যোগ হওয়ার পরে দেখো এখানে কি লিখেছে, যে এডি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, কন্ডিশন আমাদের এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি আর সিডি লিখতে পারি, এটা দেওয়াই ছিল প্রদত্ত, যে এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু সিডি, তাহলে এখানে বিডি স্কোয়ার সিডি স্কোয়ার আর 2 তো আছে, এই এডির জায়গায় আমি কি বসাবো বিডি ইন্টু সিডি, এটা আমার প্রদত্ততে দেওয়া ছিল, দেখো এটা দেওয়া ছিল। এবার দেখো এখানে কি করব, যে আমরা বিসি, ওকে এখানে কি করেছে এই বিডি, আচ্ছা এটাকে হোল স্কয়ার লিখেছে, ওকে এখান থেকে বিডি নিয়েছে, এখান থেকে সিডি নিয়ে তার হোল স্কয়ার করেছে, তাহলে এটাকে যদি আবার এটা থেকে এটা ব্যাক করা যায় কেমন করে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ভাবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ওকে এটা ওই ফর্মটা নিয়ে আসছে, মানে এ স্কোয়ার প্লাস 2 এ বির ফর্মটা নিয়ে আসে, এটাকে আমি লিখবো এ এখান থেকে নিব, এখান থেকে বি নিব, তার হোল স্কয়ার করে দেবো, সেটাই করেছে, এখান থেকে এ এখান থেকে বি নিয়ে হোল স্কয়ার করেছে, তাহলে কী দাঁড়ালো এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কী দাঁড়ালো আমার বিসি স্কোয়ার। দেখো বিডি আর সিডির জায়গায় আমি ক্লিক করি, বি থেকে ডি আর সি থেকে ডি, মানে টোটালটার কথা বলেছে, টোটালটা কি, টোটালটার নাম হচ্ছে আমার বিসি, তাহলে সেই জায়গায় বিসি লিখব, ওকে। পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে পাই যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বিএসি কোণটা 90 ডিগ্রি, যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই এই কোণটা কত হতে হবে 90, হয়ে গেল প্রমাণিত।
এবার নেক্সট তোমরা এটা নিজেরাই করবে। প্রমাণ করি যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। এটা আমরা থিওরি ক্লাসে অলরেডি এই মানে যেই ভিডিওর পার্ট 1 করছি এটা কিছুক্ষণ আগেই আমরা করেছিলাম প্রথমের দিকে। এবার প্রয়োগ 9 নাম্বারটা দেখো, যে ABCD একটি আয়তাকার চিত্র অঙ্কন করেছি। ABCD একটি আয়তাকার চিত্র, যেখানে ও আয়তাকার চিত্রের অভ্যন্তরে, মানে ভেতরের কথা বলেছে, অভ্যন্তরে মানে ভেতরে যে কোনো একটি বিন্দু হলে, যে কোনো অ্যানি ওয়ান একটি বিন্দু হলে প্রমাণ করি যে, এবার সবটাই যদি যোগ করি আমরা, এখানে যেহেতু বিন্দু নিয়েছে সবটাই যোগ করব, তাহলে OA স্কোয়ার, ও থেকে A স্কোয়ার প্লাস ও থেকে সি, OC স্কোয়ার, মানে এই টোটালটা OB স্কোয়ার হবে প্লাস OD স্কোয়ার হবে। তাহলে প্রদত্ত ABCD আয়তাকার চিত্র অভ্যন্তরে বিন্দু প্রমাণ করতে হবে এটা। অঙ্কন ও বিন্দু থেকে, ও বিন্দু দিয়ে BC, ও বিন্দু দিয়ে BC এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যেটা নাম কি, যা কোথায় কোথায় ছেদ করেছে, AB আর DC কে P ও Q বিন্দুতে ছেদ করলো, P আর Q বিন্দুতে ছেদ করেছে। ওকে, এরপরে দেখো কি বলেছে, যে প্রমাণ অঙ্কানুসারে PQ সমান্তরাল BC। তাহলে আমরা কি পেলাম, যে এই PQটা সমান্তরাল কার হয়ে গেল, BCর হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে PQটা লম্ব কার উপর, ABর উপর। দেখো এখানে এই যে PQটা দেখতে পাচ্ছ, এটা লম্ব কার উপরে, ABর উপরে লম্ব। আবার এভাবেও বলতে পারি যে PQটা লম্ব DCর উপরে। ওকে, এটাও পরবর্তীতে বলা যায়। তাহলে কোণ B হচ্ছে আমার 90 ডিগ্রি আর কোণ Cও 90 ডিগ্রি। যেহেতু লম্ব এঁকেছি তাহলে কোণ B আর কোণ C আমার কী হয়ে যাবে, 90। ওকে, আয়তক্ষেত্রে মনে রাখবে এই কোণগুলো প্রত্যেকটি 90 ডিগ্রি থাকে। তাহলে B কোণটা C কোণটা কত, 90 করে। তাহলে APO, দেখো ত্রিভুজ এখান থেকে যদি দেখিয়ে দিই, যে APO মানে এই ত্রিভুজটা, তার সাথে BPO মানে এই ত্রিভুজটা, এর সাথে CQO এই ত্রিভুজটা, প্লাস DQO মানে এই ত্রিভুজটা। টোটাল 4টা ত্রিভুজ আমরা যদি পরপর লিখে নিই, প্রত্যেকটি সমকোণী ত্রিভুজ হতে হবে। যদি প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ হয়ে যায় তাহলে AO, দেখো যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে AOটা কি আমার এখানে অতি। ওকে, কেন কি এটা 90 ডিগ্রি। AO ইকুয়াল টু AP প্লাস OP। প্রত্যেকটা ক্ষেত্রে সেমভাবে সিমিলারভাবে আমরা লিখব। যেমন OC লিখব অতি, বাকি এটা যোগফল। OBটা দেখিয়ে দিচ্ছি, যে OB দেখো ও থেকে B, কেন এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি হচ্ছে আমার অতি। ওকে, তাহলে OB স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে আমার BP স্কোয়ার। এটা 90, সরি এটা 90, তাহলে এটা অতি। OB স্কোয়ার ইকুয়াল টু BP স্কোয়ার প্লাস একটা হচ্ছে কি OP স্কোয়ার। দেখো একই রকমভাবে প্রত্যেকটা লিখবো। এবার সবগুলো কি করব, লেখার পর এবার দেখো এই ওর সাথে OCটা যোগ করেছে, এই ওর সাথে OC মানে এই দুটো যোগ করেছে, তাহলে AP স্কোয়ার, OP স্কোয়ার, OQ স্কোয়ার, CQ স্কোয়ার আর OQ স্কোয়ার। এটা 1 নাম্বার। কিন্তু অঙ্কন অনুসারে যে APQD, AP আর তার সাথে কি আছে QD, এটা আর একটা কি বেঁচে থাকলো BPQC। তাহলে BPQC তারা প্রত্যেকে আয়তাকার চিত্র। দেখো এখানে প্রত্যেকে, মানে এটা একটা আয়তাকার চিত্র, আবার BPQCও একটা আয়তাকার চিত্র। ওকে, আচ্ছা, তাহলে AP ইকুয়াল টু DQ লিখতে পারি, CQ ইকুয়াল টু BP লিখতে পারি। AP ইকুয়াল টু DQ, A থেকে P যা দূরত্ব হবে, D থেকে Q তার দূরত্ব হবে, P থেকে B যা দূরত্ব হবে, Q থেকে C সেম দূরত্ব হবে। ওকে, তাহলে 1 নং থেকে পাই। এবার 1 নং থেকে আমরা কি পাচ্ছি, যে AO স্কোয়ার প্লাস OC স্কোয়ার। AP জায়গায় আমরা কি বসাবো, DQ, আর এটা OP আছে, এটা BP আছে। ওকে, আর CQ জায়গায় আমি BP লিখে দেবো, আর সঙ্গে OQ আছে। তাহলে কি হচ্ছে দেখো, DQ স্কোয়ার প্লাস OQ স্কোয়ার একসাথে লিখলাম, আর BP আর OPটা একসাথে লিখলাম। এবার লেখার পর যে দেখো DQ প্লাস OQকে কী লেখা যায়, আচ্ছা এটা কী করেছে, ওকে এটা লেখার পর OD, ওকে ও থেকে D,
ডি কিউ, ডি কিউ, ওকে, ডি কিউ প্লাস ও কিউ। একটু দেখে নিই যে ডি কিউ প্লাস ও কিউ, দেখো একটু লক্ষ্য করো যে ডি কিউ, ডি থেকে কিউ মানে এটা, প্লাস ও থেকে কিউ, এই বাহুটার যোগফল কি ওডি লিখতে পারি, তার জন্য ওডি লিখেছে। ওকে, আবার বিপি আর ওপি, চলো বিপি, বি থেকে পি আর ও থেকে পি, এই দুটো বাহুর যোগফল, তার মানে অতিটা সেটা কি ওবি, ওবি স্কোয়ার। ওকে, তাহলে এটাকে সাজিয়ে লিখলে ওবি স্কোয়ার, তারপরে ওডি স্কোয়ার, তাহলে প্রমাণিত। ক্লিয়ার? এই ছিল আমাদের আলোচনা। নেক্সট পার্ট আমরা পার্ট 2-তে কোষে দেখি 22 নিয়ে আলোচনা করব। ওকে।